ভালোবাসা সুন্দর, অসম্ভব সুন্দর। তবে যদি ভালোবাসার মানুষকে যত্ন করে আগলে রাখতে না পারো তবে ভালোবাসা নিষেধ। আর যদি ভালোবাসার নামে নিজের সাময়িক চাহিদা পূরণের জন্য কোনো সুন্দর জীবনকে ভোগ করে ছুঁড়ে ফেলা হয় তবে তা শুধুমাত্র অপরাধ নয়, তা হলো চরম পাপ। আজ সত্য ঘটনার ওপরে নির্মিত এমনই এক কাহিনী নিয়ে চলে এসেছি। কথা দিলাম কাহিনী দেখার পরে তোমরা নিজেদের ছায়াকেও বিশ্বাস করতে পারবে না। তাহলে চলো দেরি না করে মুভির এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। তো কাহিনীর শুরুতেই একটি যাত্রীবাহী বাস থেকে বাকি যাত্রীদের সাথে আমরা কালী নামের এক ব্যক্তিকে নামতে দেখি। কালী দীর্ঘ সময় পরে তার গ্রামে ফিরছিল, আর কিছুটা লুকিয়েই সে গ্রামের শূন্য রাস্তা দিয়ে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। বাড়ি পৌঁছাতেই সে চারিপাশ ভালো করে দেখে রুমের দরজা লাগিয়ে দেয়। কাহিনী গিয়ে পৌঁছায় পরের দিন সকালে। এই পর্যায়ে আমরা পরিচিত হই এই কাহিনীর অন্যতম মুখ্য চরিত্র শিবার সাথে। শিবা রুদ্ধশ্বাসে তার RX-100 বাইক নিয়ে কালীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাড়িতে আসতেই শিবা রুমের দরজা বারবার ধাক্কা দেয়। কালী দরজা খুলে কিছু বুঝে ওঠার আগেই শিবা তাকে মারতে শুরু করে। শিবা বলে যে এই দিনটার জন্য আমি দীর্ঘ 3 বছর অপেক্ষা করেছি, আর এতদিন পরে তোকে আয়ত্তে পেয়েছি। ঠিক সেই সময় কালী শিবাকে ধাক্কা মেরে পালিয়ে যায়, কিন্তু শিবা তার পিছু ছাড়ে না। এক পর্যায়ে শিবা কালীকে ধরে ফেলে এবং তাকে বেধড়ক পেটায়। দৃশ্য সেখান থেকে পরিবর্তিত হয়ে আসে হাসপাতালে, যেখানে কালীকে ভর্তি করা হয়েছিল। এবার তার সাথে দেখা করতে আসে গ্রামের মোড়ল বিশ্বনাথ। আসলে কালী বিশ্বনাথের হয়েই কাজ করত। এই পর্যায়ে বিশ্বনাথ একটু চিন্তায় পড়ে যায়। এখানে শিবা কালীকে কেন এত মারলো এই বিষয়টা আমরা কাহিনীর পরবর্তীতে জানতে চলেছি। বিশ্বনাথ কালীকে কিছু টাকা পয়সা দিয়ে হাসপাতাল থেকে বাড়ি চলে যায়। বিশ্বনাথ ছিল সেই গ্রামের MLA, যিনি শিবার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করেন, যে কারণে শিবাকে থানায় আনা হয়। শিবার বসার ধরন দেখেই এসআইয়ের গা জ্বলে ওঠে। সে সঙ্গে সঙ্গেই শিবার কলার ধরে তাকে চেয়ার থেকে তুলে দেয়। শিবা তো রাগে ফুঁসিয়ে ওঠে। এসআই বলে, চোখ নিচে রেখে কথা বল, না হলে তোর দুটো চোখই উফড়ে নেব। কালীকে মারার কারণ জিজ্ঞাসা করলে শিবা বলে, আমার মাথার ঠিক ছিল না, তাই মেরে ফেলেছি। এই কথায় এসআই যেন আরও রেগে যায়। তিনি শিবাকে মারতেই যাচ্ছিলেন, ঠিক সেই সময় এক ব্যক্তি পুলিশ স্টেশনে আসে, যাকে গ্রামের সকলেই ড্যাডি বলে চেনে। ড্যাডি এসে পুলিশের কাছে জানতে চায় যে সে তার ছেলেকে কেন মারছে। পুলিশ জানায় শিবা কালী নামের একটি ছেলেকে পিটিয়ে হসপিটালাইজড করে দিয়েছে। ড্যাডি বলে, আমার ছেলে যে ওকে মেরেছে তার তো কোনো প্রমাণ নেই, তাহলে কিসের ভিত্তিতে তাকে এখানে আনা হয়েছে? মৌখিক কমপ্লেনের ভিত্তিতে তাকে কেন অ্যারেস্ট করা হলো? এসআইয়ের আর কিছুই বলার থাকে না। যাই হোক, ড্যাডি শিবাকে ছাড়িয়ে নিয়ে যায়। আমরা জানতে পারি যে শিবা এই গ্রামেরই মোড়ল বিশ্বনাথ বাবুর মেয়ে ইন্দুকে পাগলের মতো ভালোবাসত, যাকে সে এখনও পায়নি। শিবার এই উদ্ধত্যপূর্ণ জীবনের পিছনে রয়েছে তার অপূর্ণ ভালোবাসা ইন্দু। যাই হোক, ড্যাডি শিবাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে আসে এবং তার থেকে কালীকে মারার কারণ জানতে চায়। ড্যাডি বলে, তোর কি এইটুকুও জ্ঞান নেই যে তোর এইসব কাজের জন্য আমাকে কতটা অপমানিত হতে হয়? তোর জন্য এটাই ভালো হবে যে তুই এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যা। কিন্তু এই কথায় শিবা বেঁকে বসে। সে বলে, তুমি আমাকে এই অনুরোধ ছাড়া আর যা কিছু করতে বলবে আমি সবটাতেই মানতে রাজি আছি, কিন্তু আমার ভালোবাসার মানুষ এই গ্রামে ফিরে না আসা অবধি আমি এই গ্রাম কোনো মূল্যেই ছেড়ে যাব না। আমরা দেখি ইন্দুর ভালোবাসায় পাগল শিবা সারাদিন নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকত। একটি উঠতি বয়স্ক যুবকের জীবনে না ছিল বাঁচার আশা, আর না ছিল কোনো স্বপ্ন। শুধুমাত্র ছিল ইন্দুর অপেক্ষা, যে অপেক্ষার কোনো শেষও ছিল না। কথায় আছে, ভালোবাসায় মিলনের থেকে বেশি আছে বিচ্ছেদের যন্ত্রণা, আর সেই বিচ্ছেদের অসুখেই শিবা ভুগছিল। আমরা দেখি যে শিবা তার রাগ কমাতে যাকেই পেত তাকেই মারধর করত, আর প্রত্যেকেই শিবার সামনাসামনি যাওয়ার তো অনেক দূরের কথা, তার RX-100 গাড়িটিকে দূর থেকে দেখেই সেই জায়গা ছেড়ে পালিয়ে যেত। এইভাবেই একদিন ফ্রাস্ট্রেশনে শিবা বিশ্বনাথের ধানের গোডাউনে আগুন লাগিয়ে দেয় এবং এক নিমেষে সমস্ত গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। পরের দিন সকালে বিশ্বনাথ এসে সবটাই বুঝতে পারে যে এই সব কিছুই শিবার কাজ। কিছু সময় পরে ড্যাডি এসে বিশ্বনাথকে জিজ্ঞাসা করে এইসব কি করে হলো। বিশ্বনাথ বলে, ড্যাডি তুমি নাটক করো না, আমি জানি তুমি এই সব কিছু শিবাকে দিয়ে করাচ্ছ।
ড্যাডি বিরক্ত হয়ে বলে, এইসব তুমি কি বলছো? গ্রামে যা কিছুই হবে সব কিছুই কি আমি করিয়েছি? আর আমার ছেলের নামে একটাও বাজে কথা আমি শুনবো না। বিশ্বনাথ বলে, বারবার ছেলের নামে প্রশংসা করছো, তবে মনে রেখো আমি কিন্তু বারবার আগুন নেভাবো না। সময় এলে আমিও তোমাকে সেই আগুনে পুড়িয়ে মারব। ড্যাডি কথা না বাড়িয়ে লক্ষণকে নিয়ে সেই জায়গা ত্যাগ করে। ড্যাডি লক্ষণকে বলে, সত্যি কি এটা শিবার কাজ? লক্ষণ এক বুক চওড়া করে বলে, শিবা ছাড়া এমন কাজ কার হতে পারে? কাহিনী পরিবর্তিত হয়ে আমাদের শিবাকে দেখানো হয় যে তার গ্যারেজে ঘুমাচ্ছিল। এমন সময় তার কাছে খবর আসে সকালে বিশ্বনাথের মা মারা গেছে, আর মৃত ঠাকুমাকে শেষবারের মতো দেখতে হয়তো ইন্দু গ্রামে আসতে পারে। এই কথা শুনে শিবা আর একটি মুহূর্ত দেরি করে না। দীর্ঘ সময় পরে তার ভালোবাসার মানুষকে দেখতে পাবে এই আশা নিয়ে সে সঙ্গে সঙ্গে তার বাইকে চেপে বিশ্বনাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সেখানে পৌঁছাতে সে দেখে চারিদিকের ভিড়ের মধ্যে বিশ্বনাথের স্ত্রী কান্নায় ভেঙে পড়েছে। শিবার উদ্দেশ্য ছিল ইন্দুকে খুঁজে বের করা, কিন্তু সেই ভিড়ের মধ্যে কোথাও ইন্দু ছিল না। এবার হঠাৎ একটা গাড়ি আসতে শিবা ভাবে হয়তো সেই গাড়িতে তার ইন্দু এসেছে। সে পাগলের মতো সেই গাড়ির দিকে ছুটে যায়, কিন্তু না, এই গাড়িতেও ইন্দু ছিল না। এবারেও শিবার সমস্ত আশা ভঙ্গ হয়। সে দূরে বসে সিগারেট খেতে থাকে। শেষ অবধি বিশ্বনাথের মাকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বিশ্বনাথ বুঝতে পারে যে শিবা তার মেয়ের খোঁজেই এখানে এসেছে। সবাই সেখান থেকে চলে যাওয়ার পরে শিবা সেই বাড়িতে গিয়েও ইন্দুর দেখা পায় না। ইন্দুকে চোখে একবার দেখা তার কাছে যেন দিবা স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছিল। সে তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তার কিছুটা যেতেই সে দেখে দূরে ইন্দু বসে আছে এবং তাকে তার কাছে ডাকছে। শিবা পাগলের মতো তার কাছে ছুটে যায়, তবে তাকে স্পর্শ করতেই সে মিলিয়ে যায়। আমরা বুঝতে পারি সবটাই শিবার কল্পনা। ইন্দুর থেকে আলাদা হওয়ার পরে প্রত্যেকটা দিন শিবা এইভাবেই ইন্দুকে নিজের সাথে কল্পনা করে। এক প্রকারে ইন্দুর স্মৃতি তাকে কোনো মতে বাঁচিয়ে রেখেছিল। কাহিনী পরিবর্তিত হয়ে একটি ফাঁকা থিয়েটারে গিয়ে পৌঁছায়, যেখানে শিবা সকলের সাথে গল্প করছিল। এখানে আমরা জানতে পারি যে শিবা খুবই ভালো পরিবারের ছেলে, কিন্তু তার বাবা মা মারা যাওয়ার জন্য তারপর থেকেই ড্যাডি তাকে মানুষ করেছে, অর্থাৎ ড্যাডি শিবার আসল বাবা নয়। এই পর্যায়ে বন্ধুদের মজার গল্পে হঠাৎ শিবা খুব জোরে জোরে হাসতে শুরু করে। এ যেন এক অলীক দৃশ্য। একটা দীর্ঘ সময় পরে ড্যাডি শিবাকে হাসতে দেখছে। ড্যাডি চোখে জল নিয়ে শিবার কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয়। ড্যাডি বলে, আজ তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী। তোমার মা বাবা চলে যাওয়ার পরে আমি যেভাবে তোমাকে মানুষ করতে চেয়েছিলাম আমি পারিনি। মৃত্যুর পরে তোমার বাবা মায়ের কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে। শিবা চোখে জল নিয়ে ড্যাডিকে জড়িয়ে ধরে আর বলে, বাবা মায়ের কথা আমার কিছুই মনে নেই। আমার কাছে পৃথিবীর সব সম্পর্কই তুমি। আমি তোমাকে অনেক ভালোবাসি। ড্যাডি শিবাকে বলে, যদি এতই ভালোবাসো তবে আমার একটা অনুরোধ রাখো, এই গ্রাম ছেড়ে তুমি চলে যাও। শিবা চমকে ওঠে। সে বলে, তুমি চাইলে আমি আমার প্রাণও দিয়ে দিতে পারি, কিন্তু এই গ্রাম ছেড়ে আমি যাব না। আসলে শিবা জানতো যে একদিন না একদিন ইন্দু এই গ্রামে ফিরে আসবেই, তাই সে তার জন্য এই গ্রামে অপেক্ষা করছিল। কাহিনী এবার অতীতের প্রেক্ষাপটে চলতে শুরু করে, যেখানে আমরা শিবা এবং ইন্দুর ভালোবাসার কাহিনী জানতে চলেছিলাম। এই পর্যায়ে আমরা দেখি ইন্দু দীর্ঘ সময় পরে বিদেশ থেকে পড়াশোনা করে তার গ্রামের বাড়িতে ফিরে আসে। বিশ্বনাথ তার আদরের মেয়েকে দেখতেই তাকে জড়িয়ে ধরে। এই হলো সেই ইন্দু যার জন্য বর্তমানে শিবা পাগল হয়ে উঠেছে। ইন্দু ছিল বিশ্বনাথের একমাত্র মেয়ে, যে কারণে সে বাড়ির সকলেরই খুব আদরের ছিল। তার পোশাক আশাক ওঠা বসায় ছিল অবাধ স্বাধীনতা। যাই হোক, এই বছরে বিশ্বনাথ ইলেকশনে দাঁড়িয়েছিল, আর আজ ছিল ভোটের ফাইনাল কাউন্টিং। ইলেকশনে বিশ্বনাথের অপোনেন্ট ছিল কাশী নামের এক ব্যক্তি এবং বিশ্বনাথের হয়ে কর্তৃত্ব করছিল ড্যাডি। এই পর্যায়ে আমরা দেখি যে গান্ধীজির একটি মূর্তি নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ বাধে। মূর্তিটির মুখ ছিল কাশীর দিকে, যেটা ড্যাডির অপছন্দের ছিল। সে লক্ষণকে দিয়ে মূর্তির মুখ তাদের দিকে ঘুরিয়ে দেয়। স্বাভাবিকভাবেই কাশীর লোক গিয়ে সেই মূর্তি আবারও তাদের দিকে ঘুরিয়ে দেয়। অবশেষে শিবা গিয়ে সেই মূর্তি ড্যাডির দিকে ঘুরিয়ে দেয়, আর এই নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে মারামারি।
এবার এই মারামারির মাঝেই বিশ্বনাথ বাইরে এসে ইশারায় বুঝিয়ে দেয় যে সে এই ইলেকশন জিতে গেছে। ব্যাস আর কি, ড্যাডি মারামারি থামিয়ে আনন্দে লাফিয়ে ওঠে। সবাই ড্যাডিকে কাঁধে তুলে নাচতে শুরু করে। কাশি লজ্জায় মুখ লুকিয়ে সেখান থেকে চলে যায়। বিশ্বনাথ দেখে জিতেছে সে, অথচ জনগণ ড্যাডিকে মাথায় তুলে নাচছে। বিষয়টি তার মোটেও হজম হয় না। তবে এই মুহূর্তে জেতার আনন্দে সেই বিষয়টিকে গ্রাহ্য করে না। বিশ্বনাথ তার দলের সবাইকে তার বাড়িতে আমন্ত্রণ করে, আর দলের সকলেই নাচতে নাচতে বিশ্বনাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এখানে আমরা শিবাকে দেখি, যে ছিল প্রাণবন্ত সবুজ একটি ছেলে, আর যার মধ্যে দুঃখের কোনো লেশ ছিল না। ওইদিকে বাবার জেতার আনন্দে ইন্দুও তখন বারান্দায় নাচতে শুরু করেছিল। ঠিক তখনই ইন্দুর নজর গিয়ে পড়ে শিবার দিকে। শিবাকে দেখে ইন্দু প্রথম নজরেই তার প্রেমে পড়ে যায়। একটানা সে শিবার দিকেই তাকিয়ে থাকে। শিবা আনন্দে তার শরীর থেকে জামা খুলে নাচতে শুরু করে এবং ইন্দুর নজর আটকে যায় শিবার পেশিবহুল সুন্দর শরীরের উপরে। এক পর্যায়ে ড্যাডি এবং তার দলবল বিশ্বনাথের কাছে আসে। এখানে আমরা দেখি শিবা খুব মার্জিত ভদ্র একটি ছেলে, যে চুপ করে ড্যাডির পাশে দাঁড়িয়ে থাকে। শিবা আসলে একটি সিনেমা হলের মালিক ছিল। তাদের গল্পের মাঝেই ইন্দু প্রত্যেকের জন্য শরবত নিয়ে আসে। ইন্দু আসলে শিবাকে এক নজর দেখার জন্যই সেখানে এসেছিল, কিন্তু শিবা ইন্দুকে ঘুরেও দেখে না। কিছু সময় পরে শিবা খাবার আনতে রান্নাঘরে যায়। বিশ্বনাথের স্ত্রী শিবাকে বলে, আজ দুপুরে খেয়ে যেও। এই কথা বলে তিনি রান্নাঘর থেকে চলে যান। ঠিক সেই সময় ইন্দু রান্নাঘরের দিকে আসে। শিবাকে দেখা মাত্রই সে দাঁড়িয়ে যায় আর ইচ্ছা করেই শিবাকে ধাক্কা দেয়। শিবা একটু থতমত হয়ে গেলে ইন্দু বলে, আমি জানি তুমি ইচ্ছা করেই আমাকে স্পর্শ করার চেষ্টা করেছো, তাই না? শিবা ভয় পেয়ে বলে, বিশ্বাস করুন আমি ইচ্ছা করে কিছুই করিনি। এই কথা বলে সে প্লেট ভর্তি পকোড়া নিয়ে বাইরে চলে যায়। যাই হোক, কিছুদিন পরেই গ্রামের একটি অনুষ্ঠান থাকে, আর এই অনুষ্ঠানের মাঝেই কাশির ঠিক করা এক লোক ছদ্মবেশে বিশ্বনাথের ওপরে হামলা করতে যায়, কিন্তু ড্যাডি কোনোভাবে বিশ্বনাথকে বাঁচিয়ে নেয়। লোকটি পালিয়ে গেলে শিবা তার পিছু নেয়, কিন্তু লোকটি একটি ট্র্যাকে উঠে পড়ে, যে কারণে শিবা তাদের ধরতে পারে না। ড্যাডি সন্দেহ করে যে এই কাজ কাশির। ইলেকশনে হেরে যাওয়ার কারণেই সে হয়তো বিশ্বনাথকে প্রাণে মারতে চাইছে। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি পরের দিন বিশ্বনাথের মা মন্দিরে নিয়ে যাওয়ার জন্য শিবাকে বাড়িতে ডেকে আনে। ঠাকুমা পুজোর জোগাড় আনতে চলে গেলে শিবা ফোনে ব্যস্ত হয়ে যায়। এমন সময় ইন্দু এসে তার জামাটা একটু তুলে শিবার পাশে চুপ করে দাঁড়িয়ে পড়ে। আসলে ইন্দু যে কোনো শর্তে শিবার স্পর্শ পেতে চাইছিল, আর শিবা আনমনে বারবার ইন্দুর নরম পেট স্পর্শ করতে শুরু করে। বিষয়টা ইন্দু খুব উপভোগ করে। এক পর্যায়ে শিবার শরীরে বিদ্যুৎ খেলে যায়, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই ইন্দু চুপিসারে সেখান থেকে পালিয়ে যায়। যাই হোক, কিছুক্ষণ পরে ঠাকুমা পুজোর সামগ্রী নিয়ে গাড়িতে বসে পড়ে। এমন সময় ইন্দুও বলে, আমিও মন্দিরে যেতে চাই। ঠাকুমা একটু অবাক হয়। তিনি বলেন, কিছুক্ষণ আগেও যখন তোকে যেতে বলেছিলাম তুই বারণ করেছিলিস, আর এখন যেতে চাইছিস, ব্যাপারটা কি? ইন্দু একটু দুষ্টুমি করে রাগ দেখিয়ে বলে, তখন যেতে ইচ্ছে করেনি তাই যায়নি, আর এখন ইচ্ছা করছে তাই যেতে চাইছি। ইন্দু ঠাকুমাকে গাড়ির পিছনের সিটে বসিয়ে নিয়ে শিবাকে ইশারা করে ড্রাইভারের সিট থেকে উঠে যেতে বলে, অর্থাৎ আজ ইন্দু গাড়ি চালাবে। ঠাকুমা শিবাকে বলে, এই মেয়েকে দেখতে মেয়ের মতো হলেও আদতে সে একটা ছেলের সমান। এদিকে গাড়িতে উঠেই ইন্দু প্রচণ্ড স্পিডে গাড়ি চালাতে শুরু করে, আর সে স্পিডে ঠাকুমার অবস্থা তো একেবারে খারাপ হয়ে যায়। সে একবার গাড়ির এই কিনারায় গিয়ে পড়ে তো কখনো অন্য কিনারায়। ঠাকুমা বলে, আরে তুই কি আমাকে মন্দিরে না পৌঁছে দিয়ে সোজাসুজি ভগবানের কাছে পৌঁছে দিবি? যাই হোক, এক সময়ে তারা মন্দিরে পৌঁছে যায়। শিবা ঠাকুমাকে মন্দিরে পৌঁছে দেয়, কিন্তু ইন্দু মন্দিরে না গিয়ে চুপ করে গাড়িতেই বসে থাকে। এটা দেখে ঠাকুমা বলে, তোর কি ঈশ্বরের দর্শনের ইচ্ছা নেই? শুধু কি ঘুরতে এসেছিলিস? ইন্দু বলে, আমি অন্য মন্দিরে যাব। ঠাকুমার কি দোষ? সে তো জানে না যে তার নাতনি কোন দেবতার দর্শন করতে এসেছিল। আসলে ইন্দুর প্ল্যান ছিল শিবার সাথে একসাথে ঘোরা, যে কোনো উপায়ে শিবার সঙ্গ উপভোগ করা। শিবা ইন্দুকে বলে, আমার একটু কাজ আছে, আপনি কি কোথাও যাবেন? তাহলে আমি আপনাকে ছেড়ে আসব। কিন্তু ইন্দু শক্ত গলায় শিবাকে গাড়িতে উঠে বসতে বলে। শিবা রাগে ফুঁসিয়ে উঠলেও বাধ্য ছেলের মতো গাড়িতে উঠে বসে পড়ে। শিবার এমন রাগী মুখ থেকে ইন্দু বলে, এত রাগার কি আছে?
সেদিন রান্নাঘরে তুমিও আমাকে স্পর্শ করেছিলে, আমি কি সিরিয়াসলি নিয়েছিলাম? শোনো মেয়ের কথা। যাই হোক, ইন্দু গাড়ি স্টার্ট দেয়, কিন্তু শিবা চুপচাপ কোনো কথা না বলে তার পাশে বসে থাকে। ইন্দু বলে, আমাকে কি দেখে তোমার ড্রাইভার মনে হচ্ছে? আমার সঙ্গে কি কথা বলা যায় না? অবশেষে শিবাকে নিয়ে ইন্দু একটি মন্দিরে আসে এবং তার স্বপ্নের পুরুষের সঙ্গে একটি সুন্দর সময় কাটায়। এবার একদিন বিশ্বনাথ এবং লক্ষণ কাজের জায়গায় গেলে তারা দেখে লেবাররা কাজে না গিয়ে বাইরে বসে আছে। ড্যাডি লেবারদের কাছে গিয়ে এটার কারণ জানতে চাইলে তারা জানায় এখন থেকে নাকি মোটা অঙ্কের চাঁদা দিলে তবেই কাজে যাওয়া যাবে। এই কথা শুনে ড্যাডি খুব রেগে যায় এবং কালেক্টরের কাছে গিয়ে পৌঁছায়। ড্যাডি কালেক্টরের কলার ধরে বলে, এটা আমাদের গ্রামের বালি, আর তার জন্য সাধারণ মানুষকে তোদের টাকা দিতে হবে? কালেক্টর বলে, এই সব কিছুই এমএলএ বিশ্বনাথ বাবুর অর্ডারে হচ্ছে। ড্যাডি আরও বিস্মিত হয়, সে তো এই কথা বিশ্বাসই করতে চায় না। সে সেই কালেক্টরকে নিয়ে বিশ্বনাথের কাছে গিয়ে পৌঁছায় আর তাকে জিজ্ঞাসা করে, নদী থেকে বালি তোলার জন্য তুমি এখন থেকে টাকা তুলছো? নদীর বালির ওপর তো সবার অধিকার আছে, তুমি ক্ষমতায় এসে এসব করছো? কিন্তু বিশ্বনাথ বেঁকে বসে। ইলেকশন জেতার পরে তার লোভ বেড়ে গিয়েছিল। ড্যাডির সমস্ত উপকার ভুলে গিয়ে উল্টে তাকেই প্রশ্ন করে, আমি আমার এলাকা কিভাবে চালাবো এটা বলার তুমি কে? এই ইলেকশন লড়তে কত টাকা খরচ হয়েছে সেটা তোমার খেয়াল আছে? তোমার প্রত্যেকটা লোককে কতগুলো করে টাকা দিতে হয়েছে সেটা কি তুমি জানো? মোট কথা টাকা দিয়েছি তাই জিতেছি, জনগণের ভোটের জন্য জিতে নাই। এই কথা বিশ্বনাথ বলে ওঠে। ড্যাডি তো আরও রেগে যায় আর সে বলে, তার মানে এই সব কিছুই তুমি টাকার জন্য করেছো নাকি কাশির সাথে তুমি হাত মিলিয়েছো? বলো তোমার কত টাকা লাগবে, আমি দিয়ে দেব। ভুলে যেও না দিনরাত পরিশ্রম করে তোমাকে জেতাবার জন্য আমরা কত খেটেছি, তাই ভুল করেও টাকার নেশায় পড়ো না। এই কথা কাটাকাটির মধ্যেই ড্যাডি বিশ্বনাথের দিকে এগিয়ে গেলে কালী ড্যাডিকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। এই জায়গায় শিবা তার মেজাজ হারিয়ে ফেলে এবং কালীকে মারতে শুরু করে। শিবা বলে, আমার ড্যাডির গায়ে হাত তোলার সাহস তোর হয় কি করে? এক পর্যায়ে কালী শিবার থেকে হাত ছাড়িয়ে নেয় এবং বিশ্বনাথের বাড়ির দোতলায় ছুটতে শুরু করে। শিবাও তার পিছু নেয়। এবার ছুটতে ছুটতে শিবা ওপরে ইন্দুর রুমে পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ইন্দু তার হাত ধরে টেনে শিবাকে নিচের রুমে ঢুকিয়ে নেয় এবং শিবাকে দেওয়ালের কাছে জোর করে ধরে বলে, তোমার এই গুণটাও আছে, এটা তো আমি জানতাম না। কিন্তু শিবা তো তখন কালীকে মারার জন্য ক্ষেপে উঠেছিল। সে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে ইন্দু বলে, একদম নড়বে না, অনেক দিন থেকেই আমি তোমাকে একটা কথা বলতে চাইছি, কিন্তু তোমার বোকামির জন্য সেই কথা বলে উঠতে পারছি না। ইন্দু বলে, আমি তোমাকে ভীষণ পছন্দ করি, তুমি রাজি থাকলে এখানেই আমরা বিয়ে আর ফুলসজ্জা করে নিতে পারি, এমনকি বাচ্চাও নিয়ে নিতে পারি। শোনো মেয়ের কথা। এই যে মিষ্টি করে হেসে ইন্দু এমনভাবে প্রপোজ করে ফেলল, কিছুক্ষণ আগে অবধি লোহার মতো তপ্ত গরম ছেলেটা এক মুহূর্তেই বরফের মতো জমে গেল। আসলে ছেলেরা এরকমই হয়। শিবা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে চুপচাপ নিচে নেমে আসতে থাকে আর যাওয়ার আগে ইন্দুর দিকে তাকিয়ে একটা স্মাইল দেয়, অর্থাৎ শিবা ইন্দুর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। এদিকে আমরা ড্যাডিকে দেখি যে একটা মাঠে বসে খেলা দেখছিল। কিছু সময় পরে সেখানে শিবা আসে এবং সে ড্যাডিকে জানায় যে সে ইন্দুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। ড্যাডি তো আকাশ থেকে পড়ে। ড্যাডি বলে, এই খবরটা যদি তুই আমাকে 4 দিন আগেও দিতিস, আমি বিশ্বনাথের সাথে কথা বলে তোদের সম্পর্কের একটা পরিণতির ব্যবস্থা করতাম, কিন্তু এখন আমাদের সম্পর্ক আর আগের মতো নেই। কিন্তু এখন যদি আমি তোর সম্বন্ধ নিয়ে বিশ্বনাথের কাছে যাই তবে সে ভাববে যে তুই ওর মেয়েকে ফাঁসিয়েছিস। শিবা বলে, আমি এসব কিছুই জানি না, আমি শুধু জানি আমি ইন্দুকে ভীষণ ভালোবাসি। ড্যাডি বলে, বেশ ঠিক আছে, কিছুদিন যাক, এসব ঝগড়া বিবাদ থামলে আমি নিজে গিয়ে বিশ্বনাথের সাথে কথা বলবো। শিবা তো আনন্দে লাফিয়ে ওঠে। যাই হোক, এদিকে বিশ্বনাথ খেতে বসলে ইন্দু তার বাবার কাছে এসে বলে, বাবা, আমি আমার এক বন্ধুকে এয়ারপোর্টে ছাড়তে যাচ্ছি। বিশ্বনাথ ইন্দুকে গাড়ি নিয়ে যেতে বললে সে বলে, আমি বাসেই চলে যাব। আসলে ইন্দু তার বাবাকে মিথ্যা বলে শিবার সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু বাড়ির গাড়ি নিয়ে গেলে সে যে শিবার সাথে যাচ্ছে এই বিষয়টা পাঁচ কানাকানি হতো। যাই হোক, বাস থেকে নেমে ইন্দু শিবার বাইকে চেপে বেরিয়ে পড়ে। শুরু হয় ইন্দু এবং শিবার একটি নতুন জার্নি। শিবা এবার সিগারেট খেতেও শুরু করেছিল। এটা ছিল ইন্দুর একটা ভীষণ পছন্দের জিনিস। ড্যাডি বাড়ি আসতেই শিবাকে সিগারেট খাওয়া অবস্থায় ধরে ফেলে, কিন্তু শিবা বলে যে আমার সব
বন্ধুরাই খায়, তাই আমিও খেতে শুরু করেছি। বিষয়টা ড্যাডির খুব একটা ভালো লাগে না। দেখা হলে শিবা ইন্দুকে বলে, আজ ড্যাডি আমাকে সিগারেট খাওয়া অবস্থায় ধরে ফেলেছিল, কিন্তু তোমার জন্য আমি প্রথমবার তাকে মিথ্যা কথা বলেছি। ইন্দু বলে, আমার সাথে থাকতে হলে তোমাকে এরকম মিথ্যা আরও অনেকবার বলতে হবে। এই কথা বলতে বলতেই ইন্দু শিবার জামার বোতাম খুলতে শুরু করে। শিবার কাছে এই সবই ছিল আকস্মিক ঘটে যাওয়া একটা নতুন অনুভূতি। সে নিজেকে সঙ্গে সঙ্গে গুটিয়ে নেয়। কিন্তু ইন্দু বলে, তুমি কি রোম্যান্স বোঝো না? ইন্দু তার কোমরে শিবার হাত রাখে এবং শিবার নিঃশ্বাস সমান দূরত্বে গিয়ে শিবাকে বলে, নাও এবার আমাকে চুমু খাও। শিবা ছিল খুবই সহজ সরল ছেলে। সে বলে, আমি তো এসব কিছুই পারি না। কিন্তু সময়ের অপেক্ষা না করে শিবার ঠোঁট স্পর্শ করে। ভালোবাসার মানুষের প্রথম এমন স্পর্শ পেয়ে শিবা শিহরিত হয়ে যায়। ইন্দু শিবাকে বলে, আমার তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে ভীষণ কষ্ট হয়। আমি কিছু শুনবো না, আজ রাতে আমরা আবার দেখা করব। শিবাও তাতে রাজি হয়ে যায়। রাত হলে ইন্দু চুপচাপ তার বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং বাইরে শিবা ইন্দুর জন্য অপেক্ষা করতে থাকে। সে বিন্দুকে নিয়ে তার আস্থানায় চলে আসে। এক পর্যায়ে ইন্দু ভীষণ রোম্যান্টিক হয়ে যায়। কিন্তু শিবাকে বলে, তুমি আমাদের সম্পর্কের বিষয়ে কাউকে কিছু বলনি তো? শিবা বলে, না না, একমাত্র ড্যাডি ছাড়া কাউকে আমি কিছুই জানাইনি। এই কথা শুনে ইন্দু খুব রেগে যায়। সে বলে, আমি তোমাকে কতবার বারণ করেছিলাম যে আমাদের সম্পর্কের বিষয়ে কাউকে কিছু বলবে না, আর তুমি ড্যাডিকেই বলে দিলে। এইভাবে সবাইকে বলে বেড়ালে আমার বাবাও খুব তাড়াতাড়ি আমাদের বিষয়ে জেনে যাবে। শিবা বলে, আমার ড্যাডি আমাকে ভীষণ ভালোবাসে, ড্যাডি কাউকে কিছুই বলবে না। শিবা বলে, ড্যাডি আমার প্রাণ। এই জায়গাতেও ইন্দু রেগে যায়। সে বলে, কাল অবধি তো তুমি বলেছিলে আমি তোমার প্রাণ, আজ বলছো ড্যাডি। সত্যি করে বলো তো, তোমার প্রাণ কে, আমি না ড্যাডি? ইন্দুর ছেলে মানুষের কাছে হেরে গিয়ে শিবা বলে, তুমিই আমার প্রাণ। ইন্দু শিবাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি একদম চিন্তা করো না, ঠিক সময় মতো আমি আমাদের সম্পর্কের বিষয়ে বাবার সাথে কথা বলে নেব। এই সময় শিবা তার সাথে ইন্দুর একটি ফটো তুলতে যায়, কিন্তু ইন্দু তাতে বাধা দেয়। শিবা বলে, দেখো ইন্দু, যখন তুমি আমার কাছে থাকো না, এই ফটো দেখে আমি কাজ চালিয়ে নেব। কিন্তু ইন্দু কোনো প্রকারে বাহানা দিয়ে তাকে ফটো তুলতে বারণ করে দেয়। এইভাবেই একটি দুষ্টু মিষ্টি সম্পর্ক একটা গভীরতাকে স্পর্শ করতে শুরু করেছিল। শিবা সারাদিন শুধুমাত্র ইন্দুর কথা, ইন্দুর সাথে কাটানো সময়গুলো নিয়েই কাটিয়ে দেয় আর আপন মনেই হাসতে শুরু করে। এদিকে ড্যাডির সামনে পড়তেই ড্যাডি শিবাকে বলে, দেখ শিবা, পৃথিবীর প্রত্যেকটি মানুষই প্রেমে পড়ে, তবে খুব কম মানুষ আছে যারা ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরে সারাটা জীবন বাঁচতে পারে। আমি নিশ্চিত যে তোর ভালোবাসা পূর্ণতা পাবে। ড্যাডি বলে, সময় মতো আমি বিশ্বনাথের সাথে তোদের বিয়ের বিষয়ে কথা বলে নেব। এবার ড্যাডি চলে যেতে ইন্দু শিবাকে ফোন করে এবং বলে, শিবা, বাড়িতে কেউ নেই, তুমি জলদি করে চলে এসো। শিবা পাগলের মতো ইন্দুর সাথে দেখা করতে চলে যায়। আমরা দেখি ইন্দু মোহময়ী রূপে নিজেকে মেঝেতে ছড়িয়ে রেখেছে। ইন্দুকে এমন রূপে দেখে শিবা তো অবাক হয়ে যায়। শিবাকে দেখা মাত্রই ইন্দু তাকে তার বেডরুমে নিয়ে যায়। এই পর্যায়ে শিবা এবং ইন্দুর মধ্যে সমস্ত বাধা দূর হয়ে যায় আর তারা একে অপরের সাথে মিলিত হয়। এবার তাদের সম্পর্ক একটা আলাদা মাত্রা পায়। এবার সেই দিনের পর থেকেই তারা একে অপরের সাথে শরীরের খেলায় মেতে ওঠে। প্রায় বেশিরভাগ সময়ই ইন্দু শিবার সাথে মিলিত হতো। এবার কিছুদিন পরে ইন্দু শিবাকে বলে, এখন আমার বাড়ি যেতে ভয় করে, কারণ বাবা আমার বিয়ের জন্য দেখাশোনা করছে। আমেরিকার এক ছেলের সাথে আমার বিয়ের দেখাশোনা চলছে। এই কথাটা শুনে শিবা তো চমকে ওঠে, যেন তার সাজানো গোছানো একটি সুন্দর স্বপ্ন কেউ ভাঙতে চলেছিল। শিবা বলে যে সে যে ছেলেই হোক না কেন আমি তাকে প্রাণে মেরে ফেলবো। ইন্দু বলে, চলো তাহলে আজই বিয়ে করে নিই। এই কথা শুনে শিবা সঙ্গে সঙ্গে তার গাড়িতে রাখা একটি মঙ্গলসূত্র নিয়ে চলে আসে। শিবা বলে, ইন্দু, আমি কবে থেকেই তোমার মুখে এই কথাটাই শুনতে চাইছিলাম। শিবা দেরি না করে ইন্দুর গলায় সেই মঙ্গলসূত্র পরাতে যায়, কিন্তু ইন্দু শিবাকে বাধা দেয়। সে বলে, আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল, আমার বিয়ে তো এইভাবে হওয়ার কথা নয়। তাছাড়া অনেক ধুমধাম করে বাড়ির সবাইকে মানিয়ে সকলের আশীর্বাদ নিয়ে আমরা বিয়ে করব। ইন্দু শিবাকে বলে, আমি আজই বাড়িতে গিয়ে বাবার সাথে আমাদের বিয়ের বিষয়ে কথা বলবো।
যাই হোক, শিবা ইন্দুকে তার বাড়িতে পৌঁছে দেয়। ইন্দু বলে, আজই আমি আমার বাবার সাথে আমাদের বিয়ে নিয়ে কথা বলবো, তবে আমি না ফোন করা অবধি তুমি না তো আমাকে ফোন করবে আর না আমার বাড়িতে আসবে। ঠিক এই সময় ইন্দু আর শিবাকে বিশ্বনাথ বাড়ির ছাদ থেকে দেখে ফেলে। মধ্যরাতে মেয়েকে এমন অন্য পুরুষের সাথে দেখে তার আর বুঝতে বাকি থাকে না যে ইন্দু শিবার সাথে সম্পর্কে জড়িয়েছে। ইন্দুকে বাড়িতে নামিয়ে এসে শিবা বাড়িতে ফিরে আসে এবং সে ড্যাডিকে ফোন করে বলে, ড্যাডি, আজ ইন্দু তার বাবার সাথে আমাদের সম্পর্কের বিষয়ে কথা বলবে। আমি চাই তুমিও ওখানে যাও। তুমি বুঝিয়ে বললে ওর বাবা এই সম্পর্কটা নিশ্চয়ই মেনে নেবে। তো ড্যাডি ও শিবার কথা মতো ইন্দুর বাড়িতে চলে যায়। এদিকে ড্যাডির ফিরে আসার অপেক্ষা করতে করতে শিবা একসময় ঘুমিয়ে যায়। সকাল হতে শিবা ড্যাডিকে খুঁজতে শুরু করে এবং তার রুমে গিয়ে দেখে ড্যাডি সেখানে নেই। শিবা পাগলের মতো ড্যাডিকে ফোন করে, কিন্তু তার ফোন নট রিচেবল আসে। শিবা এবার চিন্তায় পড়ে যায়। সে সঙ্গে সঙ্গে ইন্দুর নাম্বারে ফোন করে, কিন্তু ইন্দুর নাম্বারও বন্ধ আসছিল। শিবা বুঝে যায় যে গত রাতে কিছু একটা খারাপ ঘটেছে, তাই সে অস্থির হয়ে ওঠে। সে আবারও ড্যাডিকে ফোন করে। এবারে ড্যাডি ফোন তোলে। আমরা দেখি যে ড্যাডি হসপিটালাইজড। শিবা সেই খবর পেয়ে দ্রুত ড্যাডির কাছে গিয়ে পৌঁছায় এবং সে খুব অস্থির হয়ে ওঠে। ড্যাডি জানায়, গত রাতে তোর আর ইন্দুর বিয়ের কথা বলতে আমি বিশ্বনাথের কাছেই যাচ্ছিলাম, আর তখনই আমার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। অর্থাৎ ড্যাডি গত রাতে তাদের বিয়ের কথা বলতে বিশ্বনাথের বাড়িতে পৌঁছাতেই পারেনি। শিবা তো এবার আরও চিন্তায় পড়ে যায়, কিন্তু ড্যাডি বলে, চিন্তার কোনো কারণ নেই, একটু সময় লাগবে, কিন্তু বিশ্বনাথ ঠিকই তোকে মেনে নেবে। ড্যাডি বলে, তুই বরং কাজে মন দে এবং পাশের গ্রাম থেকে আমার পাওনা টাকা নিয়ে আয়। এদিকে শিবার তো যেতে মন চায় না, কিন্তু তারপরেও ড্যাডির কথা রাখতে তাকে যেতে হয়। এবার সেখানে পৌঁছাতেই শিবার কাছে একটি ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি এমন কিছু শিবাকে শোনায় যেটা শোনার পরে সে পাগলের মতো দৌড়াতে শুরু করে। তার দিকবিদিক কোনো জ্ঞান থাকে না। এক পর্যায়ে তার RX-100 গাড়ি স্টার্ট দিয়ে সে ইন্দুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর তার অ্যাক্সিডেন্ট হয়। শিবা কোনো মতে দৌড়ে ইন্দুর বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে খুব আড়ম্বরের সাথে ইন্দুর বিয়ের প্রস্তুতি চলছিল। শিবা বিশ্বনাথের বাড়িতে পৌঁছাতেই ইন্দু বলে চিৎকার করে ওঠে এবং ছুটতে ছুটতে গিয়ে পৌঁছায় ইন্দুর রুমে। সে দেখে ইন্দু দুই চোখে জল নিয়ে তার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইন্দু বলে, কাল রাতে আমি বাবাকে বোঝাবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বাবা কোনো কথাই শুনতে চায়নি। বাবা বলেছে তোমাকে প্রাণে মেরে ফেলবে। এমন সময় বিশ্বনাথ তার লোকজন নিয়ে সেই রুমের ভেতরে চলে আসে এবং শিবাকে টানতে টানতে সঙ্গে করে নিয়ে যায়। এদিকে ইন্দু কান্নায় ভেঙে পড়ে। বিশ্বনাথের লোকজন শিবাকে একটি গাড়িতে চাপিয়ে দূরের একটি গোডাউনে লক করে দেয়। এই পর্যায়ে কালী তার লোকজন নিয়ে শিবাকে মারতে শুরু করে। অতীতে শিবার সাথে কালীর একটা তিক্ত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের তিক্ততা বের করতে কালী একটা কাঁটা তার দিয়ে শিবাকে মারতে থাকে। শিবার শরীর থেকে মাংস রক্ত বেরিয়ে আসে। একটা নিরপরাধ ছেলে বিনা কারণে এইভাবে অত্যাচারের শিকার হয়। যতক্ষণ না পর্যন্ত কালী ক্লান্ত হচ্ছে, সে শিবাকে বেধড়ক মারতেই থাকে, আর এক পর্যায়ে শিবা তার জ্ঞান হারায়। কাহিনী গিয়ে পৌঁছায় পরের সকালে, যখন শিবার জ্ঞান ফিরে আসে। শিবা কোনোভাবে গোডাউনের শাটার খুলে সেখান থেকে পালাবার চেষ্টা করে, কিন্তু বিশ্বনাথের লোকেরা আবারও তাকে মারধর করে মেঝেতেই ফেলে দেয়। এবার সেই দিনটাও পুরোপুরি কেটে যায়। দিন শেষে শিবার আবার জ্ঞান ফেরে, আর সে গোডাউন থেকে বেরিয়ে আসে আর কোনো মতে গিয়ে পৌঁছায় ইন্দুর বাড়িতে। কিন্তু ততক্ষণে ইন্দুর বিয়ে হয়ে গিয়েছিল। ডেকোরেশনের সমস্ত জিনিসপত্র খোলা হচ্ছিল। শিবা পাগলের মতো একটি ছেলের কলার ধরে জিজ্ঞাসা করে, ইন্দু কোথায়? ছেলেটি ভয়ে ভয়ে বলে, ইন্দু দিদির বিয়ে হয়ে গেছে, আর এতক্ষণে হয়তো ইন্দু দিদি আমেরিকাতে পৌঁছেও গেছে, আর তার বাড়ির লোকজনও বাড়িতে তালা লাগিয়ে হায়দ্রাবাদ চলে গেছে। 2 দিন আগে অবধি যে মেয়েটি তার সঙ্গে অঙ্গে সঙ্গে লেগেছিল, সে হঠাৎ করে তার থেকে বহু দূরে চলে গেছে। এমনকি মেয়েটি অন্য পুরুষের হয়ে গেছে। এটা ভেবেই শিবা অসহায় হয়ে কাঁদতে শুরু করে। কাহিনী এবার সেখান থেকে বর্তমানে ফিরে আসে। আমরা দেখি শিবা আঁতকে ঘুম থেকে উঠে পড়ে। আসলে তার তিক্ত অতীত তার স্বপ্নে এসেছিল। আমরা বুঝতে পারি দীর্ঘ সময় কেটে গেলেও সেই দিনের ক্ষত আজও তার মনে সজীব হয়ে আছে।
কাহিনীর পরবর্তীতে আমরা শিবাকে ইন্দুর বাড়ির সামনে তার RX-100 গাড়িতে বসে থাকতে দেখি। আসলে দীর্ঘ 3 বছর পরে ইন্দু বাড়ি ফিরে এসেছিল। শিবা খুব আকুল হয়ে চিৎকার করে বলে ওঠে, ইন্দু দেখো আমি চলে এসেছি, তুমি বাইরে এসো। শিবার গলা শুনে ইন্দু আঁতকে ঘুম থেকে উঠে যায় আর বারান্দায় শিবাকে একবার দেখার জন্য চলে আসে। অন্যদিকে শিবার এই গোলমাল শুনে বিশ্বনাথ রেগে বাইরে বেরিয়ে পড়ে। বাইরের এতগুলো লোকের মাঝে শিবা চিৎকার করে তার বিবাহিত মেয়ের প্রেম কাহিনী চিৎকার করে পাঠ করে চলেছে। এটা দেখে বিশ্বনাথের সম্মানহানি হয়। সেই শিবাকে চুপচাপ চলে যেতে বলে, কিন্তু শিবা বলে পুরো গ্রাম জানতো আপনার মেয়ে আমাকে ভালোবাসে, তারপরেও কেন আপনি তার বিয়ে অন্য কারোর সাথে দিয়ে দিলেন? ইন্দু শুধুমাত্র আমার। বিশ্বনাথের খামারে কাজ করা লোকেরা শিবাকে ধরতে এলে শিবা তাদের তাড়িয়ে দেয়। শিবা ইন্দুর বাড়ির উঠোনে বসে পড়ে এবং বলে যে যতক্ষণ না ইন্দু বাইরে আসছে আমি এখান থেকে কোথাও যাব না। ইন্দু চুপচাপ দাঁড়িয়ে বারান্দা থেকে সবটাই দেখছিল। বিশ্বনাথ উপায় না পেয়ে এসআইকে ফোন করে। ঠিক সেই সময় ইন্দুর ফোনে মহেশ নামক একটি ছেলের ফোন আসে এবং ইন্দু সেই ফোন রিসিভ করে ভেতরে চলে যায়। আমরা বুঝতে পারি মহেশ ছিল আসলে ইন্দুর বর্তমান স্বামী। কিছু সময় পরে সেখানে এসআই আসে এবং সকলে মিলে শিবাকে থানায় নিয়ে যায়। শিবা চলে যাওয়ার পরে বিশ্বনাথ তার লোকেদের বলে শিবা তার এই বাইকটিকেই তাদের ভালোবাসার একমাত্র চিহ্ন বলে মনে করে থাকে, তাই যাও তাড়াতাড়ি গাড়িটিকে আগুন ধরিয়ে পুড়িয়ে দাও। তো বিশ্বনাথের লোকেরা সময় নষ্ট না করে গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। শিবার শেষ আবেগটুকুও এইভাবেই পুড়ে ছাই হয়ে যায়। এদিকে এসআই থানায় শিবার উপরে তার সমস্ত রাগ বের করতে শুরু করে আর তাকে বেধড়ক মারে। কিছু সময় পরে ড্যাডি শিবার খোঁজে থানায় আসে। ড্যাডিকে দেখে এসআই বলে, আজ এত দেরি করলেন যে? আপনাকে আসতে না দেখে আপনার ছেলের অনেক আদর আপ্যায়ন করেছি। কিছু সময় পরে ড্যাডি শিবাকে ছাড়িয়ে নিয়ে যায়। শিবার উপরে এমন টর্চার হয়েছিল যে সে উঠে অবধি দাঁড়াতে পারছিল না। এসআই বলে এমএলএ বিশ্বনাথের বাড়ির আশেপাশে যদি শিবাকে আর দেখতে পাই তবে এর পরের বারে তাকে আমি প্রাণেই মেরে ফেলবো। ড্যাডি কিছু না বলে মাথা নামিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু এত কিছুর পরেও সেই রাতেই শিবা ইন্দুর রুমে গিয়ে পৌঁছায়। সে দেখে ইন্দু পরম শান্তিতে ঘুমাচ্ছে। একটা দীর্ঘ সময় পরে প্রাণের থেকেও প্রিয় প্রেমিকাকে এত কাছ থেকে দেখে শিবা আবেগপ্রবণ হয়ে পড়ে। কিছু সময় পরে আমরা দেখি যে শিবা ইন্দুর খাটের সামনে বসে ইন্দুকে বলছে, দীর্ঘ 3 বছর তোমাকে ছাড়া আমি কিভাবে কাটিয়েছি শুধুমাত্র আমিই জানি। পাগলের মতো তোমার ফিরে আসার অপেক্ষা করেছি। আমি জানি আমার মতো তুমিও কষ্টে ছিলে। আমরা ইন্দুর ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ শুনতে পাই। শিবা বলে, আমি জানতাম যে একদিন তুমি নিশ্চিত ফিরে আসবে। শিবা একসময় অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং বলে, আমি তখন থেকে পাগলের মতো বলে যাচ্ছি, আর এতদিন পরে দেখা হওয়ার পরেও তোমার মুখে আমার জন্য কোনো কথা নেই। ঠিক সেই সময় আমরা দেখি যে ইন্দুর মুখে কাপড় দিয়ে তার হাত পা খাটের সাথে বেঁধে ফেলেছিল শিবা, যে কারণে ইন্দু ছটফট করছিল। শিবা বলে, যদি অন্য কাউকে বিয়ে করবে তাহলে আমার প্রেমে কেন পড়েছিলে? ইন্দু নিজেকে ছাড়াবার অনেক চেষ্টা করে কিন্তু সে নিরুপায়। শিবা বলে, তুমি যদি এটা মনে করো যে তোমার বিয়ে হয়ে গেছে বলে আমি তোমাকে ছেড়ে দেব তাহলে তুমি ভুল ভাবছো। আমার ভালোবাসা বদলায়নি। শিবার এমন রূপ দেখে ইন্দু খুব ভয় পেতে শুরু করে। ভালোবাসার মানুষের চোখে গভীর প্রণয় না দেখে ভয় দেখতে পেয়ে শিবা ইন্দুর কাছে বসে এবং তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুমি আমাকে ভয় পাচ্ছ কেন ইন্দু? আমি তো তোমার সেই শিবা। শিবা এবার ইন্দুর হাতের এবং পায়ের বাঁধন খুলতে শুরু করে এবং বলে, চলো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, আর কেউ যদি আমাদের মধ্যে আসে আমি তাকে মেরে ফেলবো। ইন্দু ভয়ে কুঁকড়ে যায়। শিবা ইন্দুকে জোর করে নিজের সাথে নিয়ে যেতে থাকলে ইন্দু শিবাকে সজোরে একটা থাপ্পড় মারে। ইন্দু বলে, দেখো এটা ঠিক যে একটা সময় ছিল যখন আমি তোমাকে ভালোবেসেছিলাম, অনেক স্বপ্নও দেখেছিলাম, কিন্তু এখন আমি বিবাহিত, আর তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আমার খুশিতে খুশি হতে, এইভাবে আমার পরিবারকে আমাকে বদনাম করতে না। কিন্তু তুমি তো পুরোপুরি পাগলের মতো ব্যবহার করছো। কিন্তু শিবা তখন কি আর এইসব কথা শোনার পর্যায়ে ছিল? সে ইন্দুর হাত ধরে জোর করে তাকে বাড়ি থেকে টেনে নিয়ে যেতে থাকে। এমন সময় বিশ্বনাথ এসে শিবাকে তার মেয়ের হাত ছাড়তে বলে, কিন্তু শিবা বিশ্বনাথকে দূরে ফেলে ইন্দুকে নিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় খবর পেয়ে ড্যাডি সেই বাড়িতে আসে আর শিবাকে একটি থাপ্পড় মেরে তার হাত থেকে ইন্দুর হাত ছাড়িয়ে নেয়। ড্যাডি বিশ্বনাথের কাছে ক্ষমা চায় এবং শিবাকে গাড়িতে বসিয়ে ইন্দুর বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যায়। ড্যাডি
ড্যাডি শিবাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে আসে এবং বোঝায় যে ইন্দুর জীবন শিবা নষ্ট করছে। সে এখন বিবাহিত, কিন্তু শিবা বলে ওর বিয়ে জোর করে দেওয়া হয়েছিল, সেই বিয়ের কোনো মানেই হয় না। কিন্তু ড্যাডি বলে বিয়ে জোর করেই হোক বা নিজের ইচ্ছাই হোক, এটাই বাস্তব যে ইন্দু বিবাহিত। আজকালকার দিনে সপ্তাহে সপ্তাহে ভালোবাসার মানুষ বদলে যায়, আর তুই একটা প্রেমকে আঁকড়ে ধরে বেঁচে আছিস আর ইন্দুর জীবন নষ্ট করছিস। শিবা বলে আমার ভালোবাসার টানেই ইন্দু আজ এই গ্রামে ফিরে এসেছে। এইবারে ড্যাডি আরও রেগে যায় এবং বলে যে যদি এরপরে তুই ওই বাড়িতে যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি, কালই আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু শিবা তার জেদেই আটকে থাকে। সে বলে যদি আমি এই গ্রাম ছাড়ি তবে ইন্দুকে নিয়েই ছাড়ব। ড্যাডি কষিয়ে আবারও শিবাকে একটি থাপ্পড় মারে আর শিবার কলার ধরে টানতে টানতে তাকে বাড়িতে নিয়ে আসে এবং রুমের মধ্যে শিবাকে ঢুকিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয়। ড্যাডি বাইরে এলে লক্ষণ বলে ড্যাডি তুমি একবারও শিবা আর ইন্দুর ভালোবাসার কথা ভাবছো না, একবারও কি ভেবে দেখেছো মেয়েটা কতটা কষ্টে আছে। এবার এই জায়গায় মুভির একটা শকিং সত্যি বেরিয়ে আসে। ড্যাডি বলে কিসের ভালোবাসা, তোর কি মনে হয় ইন্দু শিবাকে কোনোদিনও ভালোবেসেছিল? আসলে ইন্দু কোনো দিনই তাকে ভালোবাসেনি, সে শুধুমাত্র শিবাকে ভোগ করে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কাহিনী এবার এখান থেকে অতীতে যায়, যেখানে আমরা দেখি সেদিন শিবার সাথে দেখা করার পরে ইন্দু বাড়িতে আসে, যেটা বিশ্বনাথ দেখে ফেলেছিল। খেতে বসেও বিশ্বনাথের মনে মেয়ের কুকীর্তির কথাই চলতে থাকে। যাই হোক, ইন্দু খাবার টেবিলে বসিয়ে তার বাবাকে বলে বাবা আমার তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমি একটি ছেলেকে ভীষণ ভালোবাসি। কথা শোনা মাত্রই বিশ্বনাথ তার হাতে থাকা গ্লাসটি তার স্ত্রীর মাথায় ছুঁড়ে মারে। ইন্দু রেগে বলে এত সিরিয়াস হওয়ার তো কিছু নেই, আমি একটি ছেলেকে ভালোবাসি আর ছেলেটিও আমাকে ভালোবাসে, আর আমি সেই ছেলেকেই বিয়ে করতে চাই। বিশ্বনাথ ছেলেটির নাম জানতে চাইলে ইন্দু জানায় যে তার নাম মহেশ, ও আমেরিকাতে সেটেলড এবং ওদের ইচ্ছা বিয়ের পরে আমিও আমেরিকা চলে যাব। মুভির এই জায়গায় ইন্দুর বাবার মতো আমাদের দর্শকদেরও অনেক বড় ঝটকা লাগে। ইন্দু বলে বাবা তুমি আমার জন্য কোনো সম্বন্ধ আনলেও এত বড় বাড়ির ছেলের সাথে আমার বিয়ে দিতে পারতে না। বিশ্বনাথ তো পুরোপুরি অবাক হয়ে যায় এবং সে ভাবে আর যাই হোক শিবার মতো রাস্তার ছেলের থেকে তো বাঁচা যাবে। বাবা বলে যা এখনই ফোন করে ছেলেটাকে ডেকে পাঠা, কালই তোর আশীর্বাদ করে 10 দিনের মধ্যে তোর বিয়ে দিয়ে দেব। বাবা যে এত সহজে মেনে যাবে ইন্দু এটা কল্পনাও করতে পারেনি। সে তার বাবাকে আনন্দে জড়িয়ে ধরে। এদিকে আমরা দেখি ড্যাডি রান্নাঘরের বাইরের জানলা দিয়ে সবটাই দেখে ফেলে এবং শুনেও ফেলে। সে যেন আকাশ থেকে পড়ে। ড্যাডি এটাই ভাবে যে যদি কোনোদিনও শিবা জানতে পারে যে ইন্দু তার শরীর ভোগ করার জন্য তাকে প্রেমের ফাঁদে ফেলেছিল তাহলে সে কি করে সহ্য করবে। কাহিনী এবার এখান থেকেও আরও অতীতে যায়। আমরা দেখি যেদিন বিশ্বনাথ জিতেছিল শিবা তার জামা খুলে নাচতে নাচতে বাড়ি আসছিল। একজন সুপুরুষের এমন শক্ত রোমশ শরীর দেখে এক পলকেই ইন্দু শিবার শরীরের প্রেমে পড়ে যায়। সে ঠিক করে নেয় যে সে শিবাকে ভোগ করবে। অন্যদিকে শিবাকে ছাড়ার পরে সে যাতে তাকে ফাঁসাতে না পারে তাই শিবার অনুপস্থিতিতে তার ফোন থেকে তাদের সমস্ত ফটো ডিলিট করে দেয়। এমনকি বিয়ের দিন সকালে শিবাকে নিচে আসতে দেখে হাসি খুশি ইন্দু প্ল্যান করে রুমের ভিতরে ঢুকে কান্নার অভিনয় করতে শুরু করে, যাতে তাকে দেখে শিবার এটাই মনে হয় যে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। ড্যাডি পরের দিন ইন্দুর সাথে দেখা করতে যায়, যেখানে প্রথমে ইন্দু নাটক করলেও পরে তার নিজের রূপে ফিরে আসে। সেখানে ইন্দু ড্যাডিকে বলে আমি কয়েকটা দিন মাত্র আপনার ছেলের সাথে ঘুরেছি, ফুর্তি করেছি, আর তাই বলে আপনি ভেবে নিলেন আমি আপনার ছেলেকে ভালোবাসি। এরকম স্বপ্ন দেখার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। আমাকে বিয়ে করার কোনো যোগ্যতা আপনার ছেলের আছে? আমি শুধুমাত্র টাইম পাসের জন্য শিবাকে ব্যবহার করেছি। যা গিয়ে তোর ছেলেকে এটা জানিয়ে দে। ড্যাডি বলে এতদিন তুমি শিবার ভালোবাসা দেখেছ, সব সত্যি জেনে গেলে শিবার ঘৃণা তুমি সহ্য করতে পারবে না। ও তোমাকে প্রাণে মেরে ফেলবে, আর ওই ভুল আমি আমার ছেলের দিয়ে আর কখনোই করতে দেব না। ড্যাডি বলে আমি দেখে শুনে ভালো মেয়ের সাথে শিবার বিয়ে দেব। এখানে আমরা এটাও জানতে পারি যে সেই রাতে ইন্দুর বাড়ি থেকে ফেরার পথেই ড্যাডির অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু শিবাকে সত্যিটা লোকাবার জন্য সে বলেছিল ইন্দুদের বাড়ি যাওয়ার আগেই তার অ্যাক্সিডেন্ট হয়েছে।
সবটা জানতে পেরে লক্ষণ খুব ইমোশনাল হয়ে যায়। এদিকে বিশ্বনাথ তার মেয়ে ইন্দুর সাথে কথা বলতে আসে। বিশ্বনাথ নিজেও জানতো যে শিবা খুবই সহজ সরল এবং ভালো ছেলে, আর আসলে তার মেয়ের নষ্টামির জন্যই শিবার জীবন নষ্ট হতে চলেছিল। বিশ্বনাথ বলে, শুধুমাত্র নিজের ফুর্তির জন্য একটি ছেলেকে এইভাবে শেষ করে দিলি? খুব কম সংখ্যক মানুষ আছে যারা এইভাবে ভালোবাসতে পারে। আমার সম্মানের খাতিরে আমি তোর বিয়েতে রাজি হয়েছিলাম। 2 দিন পরে মহেশ ফিরলে সে যখন সব জানতে পারবে, ভেবে দেখেছিস তোর সাথে কি হবে? ইন্দু বলে, আমি মহেশকে ঠিক ম্যানেজ করে নেব। মেয়ের মুখে এমন উদ্ধত্তপূর্ণ কথা শুনে বিশ্বনাথ তার মেয়েকে মারতে যায়। বিশ্বনাথ তার মেয়েকে বলে, শুধু তোর জন্য একটি ছেলে এইভাবে মার খাচ্ছে। কিন্তু খুব অবাক করা বিষয় হলো, শিবার এমন করুণ পরিণতি করেও ইন্দুর মনে বিন্দুমাত্র সহানুভূতি ছিল না। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি বিশ্বনাথ কাশী এবং এশায়ের সাথে শিবার বিষয়ে একটা আলোচনা শুরু করে। বিশ্বনাথ তার সম্মান বাঁচাতে কাশীকে শিবার একটা ব্যবস্থা করতে বলে। সে বলে, আমি ভেবেছিলাম শিবা হয়তো ধীরে ধীরে ইন্দুকে ভুলে যাবে, কিন্তু সে তো পাগল হয়ে গেছে, আমার মেয়ের সংসার ভেঙে যাবে। সে কাশীকে বলে, আগামী ইলেকশনে আমি তোমাকে জিতিয়ে দেব, কিন্তু আমার হয়ে এই কাজ তোমাকে করতে হবে। কাশী বলে, একটাই উপায়, শিবাকে মেরে ফেলা। কিন্তু বিশ্বনাথ বলে, না না, খুন নয়, আমি চাই আমার মেয়ে জামাই এই গ্রামে থাকা অবধি শিবা যেন এই গ্রামে না থাকে। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি যে বিশ্বনাথের কথা মতো কালী শিবাকে মারার জন্য তার আস্তানায় চুপ করে বসে থাকে। এক পর্যায়ে কালী শিবাকে যাচ্ছে তাইভাবে মারতে শুরু করে, কিন্তু শিবাও হেরে যাওয়ার পাত্র ছিল না। সে এক পর্যায়ে কালীর ওপরে চড়াও হয় এবং তাকে জিজ্ঞাসা করে, বল তোকে কে পাঠিয়েছে? শিবা কালীকে প্রাণে মেরেই ফেলতে যাচ্ছিল, তখনই কালী বলে, আমাকে আর কেউ নয়, বিশ্বনাথের মেয়ে ইন্দু পাঠিয়েছে। এই কথাটাতে শিবা চমকে ওঠে। কাহিনী কিছুটা অতীতে যায়। আমরা দেখি ইন্দু কালীকে 1 লক্ষ টাকা দিয়ে শিবাকে প্রাণে মেরে ফেলার অর্ডার দেয়। শিবা কালীর কথা বিশ্বাস করে না, কিন্তু কালী একটা কথাই বলে যায় যে আমাকে ইন্দু পাঠিয়েছে। ঠিক সেই সময় কালীর ফোন বেজে ওঠে। শিবা সেই ফোন রিসিভ করলে ওই পারে থাকে ইন্দু, যেখানে ইন্দু বলে, কালী তুমি শিবাকে মেরে ফেলেছো তো, ওকে কিন্তু ছাড়বে না। তো ইন্দু শিবার মৃত্যু নিশ্চিত করতে কালীকে ফোন করেছিল। এই কথাটা যখন শিবা নিজের কানে শোনে, সে বুঝতে পারে যে সে কীভাবে ঠকে গেছে। আসলেই ইন্দু তাকে কোনো দিনও ভালোবাসেনি। এবার কি সমস্ত বিষয়টা পরিষ্কার হয়। শিবা এবার মন থেকে দুর্বল হয়ে পড়েছিল, যে কারণে তার আর লড়াই করার মনোবল হারিয়ে যায়। সেই সুযোগে কালী তার পিছনে বারবার স্ট্যাপ করতে শুরু করে। এদিকে ইন্দু বাড়িতে বসে শিবার মৃত্যুর খবর শোনার অপেক্ষা করতে থাকে। শিবা একেবারে নিস্তেজ হয়ে পড়ে। সে এবার কালীকে বলে, তুই আমাকে প্রাণে মেরে ফেল। যে মেয়েকে আমি প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিলাম, সে আমাকে মারতে লোক পাঠিয়েছে। এর থেকে কষ্ট আর কি হতে পারে, তাই তুই আমাকে মেরে ফেল। কিন্তু কালী বলে, তুই নিজের ইচ্ছায় মরে যাবি, এটা তো আমি চাই না। আমি তো চাই তুই কষ্ট পেয়ে মর, আর এই কারণেই তোকে মারার আগে আমি আরও অনেক সত্যি কথা বলতে চাই। আসলেই ইন্দু তোকে কোনো দিনও ভালোবাসেনি, ও তোকে ভোগ করে ছেড়ে দিয়েছে। আসলে ইন্দু অনেক আগে থেকেই একটি ছেলেকে ভালোবাসতো, আর সে তাকে নিজের ইচ্ছায় বিয়ে করেছে। এই যে কথাগুলো, এগুলো শিবাকে আরও ভেঙে দেয়। শিবা যখন খুব ভেঙে পড়ে, সেই সময় কালী তাকে ছুরি দিয়ে মারতে যায়। ঠিক সেই সময় শিবা তার হাতে থাকা কাঠের লম্বা লাঠিটা কালীর পেটে ঢুকিয়ে দেয় এবং কালীর মৃত্যু হয়। কাহিনীর পরবর্তীতে আমাদের ইন্দুকে দেখানো হয়। ইন্দু পায়চারি করতে থাকে কখন কালী শিবার মৃত্যুর খবর আনবে সেটা শোনার জন্য, কিন্তু কালী আসছে না দেখে ইন্দু কালীকে ফোন করে। ঠিক সেই সময় সেই ফোনের রিং তার রুম থেকেই সে শুনতে পায়। ইন্দু তো চমকে ওঠে। হঠাৎ একটা বাজ পড়লে সেই আলোয় ইন্দু দেখে যে শিবা তার ঘরেরই এক কোণে বসে আছে। শিবা পাগলের মতো ছুটে এসে ইন্দুকে বলে, আমি কি তোকে আমাকে ভালোবাসতে বলেছিলাম? তাহলে আমার সাথে এরকম ছলনা কেন? তোর যদি আমার শরীরই প্রয়োজন ছিল, তাহলে আমাকে প্রথমেই বলতে পারতিস। এত নাটক করার কি খুব দরকার ছিল? এই কথা বলেই শিবা ইন্দুকে কষিয়ে একটা থাপড় মারে। শিবা ইন্দুর গলা টিপে তাকে দেওয়ালের সাথে তুলে ধরে। সে বলে, তুই বলেছিলিস না মৃত্যু এলে যেন আমার আগে তোর আসে, আমি তোর সেই ইচ্ছাই পূরণ করতে চলেছি।
কিন্তু কিছু সময় পরে ইন্দুর শ্বাস রুদ্ধ হয়ে আসে। ঠিক তখনই শিবা দুর্বল হয়ে পড়ে এবং ইন্দুকে দূরে আছড়ে ফেলে দেয়। শিবা ইন্দুর কাছে এসে বসে এবং তার চুলের মুঠি ধরে নিজের শরীর থেকে রক্ত ইন্দুর সারা শরীরে মাখিয়ে দেয়। শিবা বলে, তুই আমাকে কোনোদিনই ভালোবাসিসনি, তাই আমাকে মারতে চেয়েছিস, কিন্তু আমি তোকে ভালোবেসেছিলাম। আমি কিভাবে নিজের হাতে নিজের ভালোবাসার মানুষকে মারতে পারি? যা, আমি তোকে তোর প্রাণ ভিক্ষা দিলাম, আর এটাই তোর শাস্তি। তোর জন্য একটা নিষ্পাপ ছেলের মৃত্যু হয়েছে, এটা সারা জীবন তোর মাথায় বয়ে নিয়ে বেড়াতে হবে। শিবা কান্নায় ভেঙে পড়ে এবং সে বলে, আমি তোর মতো একটা খারাপ মেয়েকে ভালোবেসেছিলাম, আর আমার সাথে তো এটাই হওয়া উচিত ছিল। তবে ঈশ্বরের অনেক কৃপা যে মরার আগে আমি তোর আসল রূপ দেখে যেতে পারলাম। এই কথা বলার পরই শিবার মৃত্যু হয়। শিবা মারা যেতেই ইন্দু কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে বসে থাকে। কিছু সময় পরে বিশ্বনাথ ইন্দুর রুমের দরজা খুলে দেখে ইন্দু কাঠ হয়ে বসে আছে, আর সামনে পড়ে রয়েছে শিবার নিথর দেহ। মেয়ে যে এত দূরেও যেতে পারে এটা ভেবে বিশ্বনাথ অবাক হয়ে যায়। তখনই সেখানে ড্যাডি আসে এবং শিবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সম্পূর্ণ বাড়ি জুড়ে নেমে আসে এক নিস্তব্ধতা। একদিন যে বাড়িতে শিবা এবং ইন্দুর প্রেম কাহিনী শুরু হয়েছিল, সেই বাড়ি এক নিষ্ঠুর ঘটনার সাক্ষী হয়ে পড়ে থাকে। মৃত্যুর সাথে সাথে শিবার সংঘর্ষ শেষ হয়ে যায়। প্রাণের থেকে প্রিয় ইন্দুকে কাছে পাওয়ার আকুতি শেষ অবধি ঘৃণার রূপ নেয়, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আশা করছি এই মুভির কাহিনী তোমাদের ভালো লেগেছে। আমি প্রথমেই বলেছিলাম, ভালোবেসে ভালোবাসার মানুষকে যত্ন করে আগলে রাখতে না পারলে ভালোবাসা নিষেধ, কিন্তু নিজের সাময়িক চাহিদা পূরণের জন্য কাউকে ভালোবাসার নাটক করে ছুঁড়ে ফেলা চরমতম অপরাধ। শিবার মতো একটি ছেলেকে সর্বস্বভাবে নিঃস্ব করেও ইন্দুর মধ্যে বিন্দুমাত্র আফসোস হয়নি। হয়তো শিবার মৃত্যুর পরেও তার কোনো আফসোস হবে না, সে বেঁচে গেছে ভাবে শান্তি পাবে। আফসোস শুধুমাত্র একটা তরতাজা প্রাণ এইভাবে চলে গেল বলে। কাহিনী সত্য ঘটনার উপরে আধারিত। এই কাহিনীর ডিরেক্টর অজয় বহুপতি তার বন্ধু শিবার জীবনে ঘটে যাওয়া এই নির্মম কাহিনীকে সিনেমার রূপ দিয়ে সকলের সামনে নিয়ে আসেন। তো বন্ধুরা, পরের দিন আসছি আবারও একটা ইউনিক মুভির কাহিনী নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।